আমাদের স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছ তো আমরা, তাই না? আমাদের ম্যাটেরিয়ালসটা। হ্যালো। জি স্যার, দেখতে জি স্যার, পাচ্ছি। শোনা যায়। স্যার ক্লিয়ার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। তো দেখো আমাদের যে মার্জড সিলেবাস, হ্যাঁ, আমাদের সবগুলো ম্যাটেরিয়ালস মার্জ করে আমাদের ফাইনাল এক্সামের হোল যে সিলেবাসটা তোমাদেরকে আমি শেয়ার করছি, একটা সিঙ্গেল ম্যাটেরিয়াল, সেটাই আমি ওপেন করছি। তো এটা আমি তোমাদেরকে ব্রিফ করছি, দেখো শেষ থেকে আমরা শুরুর দিকে যাব। তো সবাই একটু খেয়াল করবো। দেখো আমাদের একেবারে ম্যাটেরিয়ালসের লাস্ট দিকে আছে কি বলতো, কেবল ফল্ট লোকালাইজেশন। হুম, এটা দুইটা পদ্ধতি আমরা শিখছি, মোরে লুপ টেস্ট এবং হচ্ছে ভার্লি লুপ টেস্ট। আমাদের লোকালাইজেশন অফ কেবল ফল্ট, এখান থেকে আমাদেরকে অবভিয়াসলি আমাদেরকে থিওরিটা আগে খুব ভালোভাবে পড়তে হবে, কারণ থিওরি যদি তুমি ভালোভাবে না পড়ো তাহলে ম্যাথমেটিক্স তুমি পারবা না, ঠিক আছে? তাহলে আমাদের লোকালাইজেশন অফ কেবল ফল্ট, এখান থেকে আমাদেরকে বোথ থিওরি, হ্যাঁ, এবং এই রিলেভেন্ট ম্যাথমেটিক্স অবশ্যই খুব ভালোভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, এখান থেকে কিন্তু ম্যাথমেটিক্স বা থিওরি যে কোনোটাই আসার পসিবিলিটি খুবই বেশি। হুম, আচ্ছা, এরপরে দেখো আমাদের আছে কি আর্থ রেজিস্ট্যান্স মেজারমেন্ট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে আমাদের আর্থ রেজিস্ট্যান্সটা মেজার করাটা কেন গুরুত্বপূর্ণ, আর্থ রেজিস্ট্যান্স মেজার করার কি কি মেথডস আছে। হুম, এবং আমরা যখন একটা আর্থ ইলেকট্রোডের রেজিস্ট্যান্স কনসিডার করি, সেই রেজিস্ট্যান্সটা কোন কোন বিষয়ের উপরে ডিপেন্ড করে। হুম, এখানে কিন্তু সবকিছু আছে। যেমন দেখো ফ্যাক্টরস এফেক্টিং আর্থ রেজিস্ট্যান্স, যে কোন কোন বিষয়ের উপরে আমাদের আর্থ রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে আর কি। দেখো এখানে কিন্তু এগুলো সবই আছে, এগুলো একটু ভালোভাবে মনোযোগ সহকারে পড়লে তোমরা এখান থেকে কিন্তু লিখতে পারবা যদি আসে। যাই হোক, এরপর হচ্ছে ফল অফ পোটেনশিয়াল মেথড, ফিগার সহ আমাদেরকে এই পুরো প্রসেসটা খুব ভালোভাবে পড়াশোনা করে রাখতে হবে। এবং তোমাদেরকে আমি কিন্তু এই জিনিসটা বই থেকেও দেখিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের যে কারেন্ট ডেন্সিটি বা কারেন্ট ডিস্ট্রিবিউশন প্রোফাইলটা কিন্তু এখানে নিয়ে আসা নাই, এই ফিগারটা কিন্তু আমাদের বইয়ে আছে। হ্যাঁ, তো ওই ফিগারটাও তোমরা বই থেকেও স্টাডি করে নিবা। হুম, আচ্ছা, তাহলে আমরা আপাতত আর্থ রেজিস্ট্যান্স মেজারমেন্ট এবং কেবল ফল্ট লোকালাইজেশন এতটুকু আমরা দেখলাম। এখন দেখো তোমরা যেটা নিয়ে ভয় পাচ্ছ সেটা হচ্ছে এসি ব্রিজ, কিন্তু এসি ব্রিজ থেকে আমাদের সিলেবাস কিন্তু খুবই কম। আরো বেশ কিছু ব্রিজ আমাদের ছিল এখানে, কিন্তু আমি সিম্পলিসিটির জন্য সবকিছু বাদ দিয়ে একেবারে 3-4টা ব্রিজ এখানে রাখছি। এখন যেহেতু তোমরা অ্যাসাইনমেন্ট করে ফেলছো, তার মানে অবশ্যই তোমরা সবাই কিন্তু এসি ব্রিজ পড়াশোনা করেই তবে অ্যাসাইনমেন্টটা করছো, আমি বিশ্বাস করি। যাই হোক, তো দেখো জেনারেল ইকুয়েশন অফ এসি ব্রিজ, এটা সবাই তোমরা আগে একটু দেখে নিবা। তো ব্যালেন্স কন্ডিশনের শর্ত কি, দেখো এই যে অপোজিট আর্ম বা ক্রস আর্মের মাল্টিপ্লিকেশন, যেমন কি এই কোনাকুনি বরাবর গুণ হবে আর এই কোনাকুনি বরাবর গুণ হবে। তো আমাদের এখানে যেভাবে আছে জেড অন গুণ জেড ফোর ইজ ইকুয়াল টু কি হবে, জেড টু গুণিতক জেড থ্রি। এটাই কিন্তু আমাদের জেনারেল ইকুয়েশন, এটা আমরা সহজে মনে রাখবো। কারণ হচ্ছে আমাদের হুইটস্টোন ব্রিজের মতোই, হুইটস্টোন ব্রিজ যেমন সাম্যাবস্থায় থাকলে সেটার একটা ফর্মুলা আমরা জানি, পি বাই কিউ ইজ ইকুয়াল টু আর বাই এস। হ্যাঁ, ঠিক সেরূপ আমাদের এসি ব্রিজ গুলা এটা কিন্তু আলাদা না, একই রকম। তোমরা এগুলা ক্রস চেক করে দেখবা, অ্যানালজি করে মিলিয়ে দেখবা, এগুলো সেম। যাই হোক, তো এইটা জাস্ট যদি মনে রাখো যে কোনো এসি ব্রিজ ব্যালেন্স কন্ডিশনে তাদের ইকুয়েশন যদি আমাকে ফর্মুলেট করতে হয়, তাহলে আমি অপোজিট আর্ম গুণ করে ইকুয়াল করে যদি আমি একটা ইকুয়েশন গঠন করি, তাহলে সেখান থেকে আমি যে কোনো কিছু ফাইন্ড আউট করে নিয়ে আসতে পারবো। যে কোয়ান্টিটি আমাদের আননোন থাকবে আমাদের এই ব্রিজে কনফিগারেশনে, এল, সি এবং আর, অর্থাৎ রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এবং ক্যাপাসিট্যান্স, এইগুলোরই তো কম্বিনেশন, বিভিন্ন ব্রিজে বিভিন্ন কনফিগারেশন, আর কিছুই না। কিন্তু জেনারেল ইকুয়েশন কিন্তু সেম। এখন ইন্ডাক্টর, ক্যাপাসিটর বা রেজিস্টর, এদের প্যারালাল বা সিরিজ কম্বিনেশন, ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আমরা বের করতে জানি না সবাই, জানি কিনা? একটা রেজিস্ট্যান্স, একটা ক্যাপাসিট্যান্স, সেটা সিরিজে থাক বা প্যারালালি থাক, তাদের কম্বিনেশন করে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স আমরা বের করে নিয়ে আসতে পারি না কি পারি না বলো তো?
জি স্যার পারি। এইটুকু যদি আমরা পারি, আমাদের নেক্সট কাজ কি, এক একটা স্পেসিফিক ব্রিজ ধরে সেই ব্রিজের শুধু কনফিগারেশনটা, যেমন কি ধরো আমরা তিনটার জন্য আমরা বলছি একটা একটা করে ব্রিজ আমরা পড়বো। এল এর জন্য একটা ব্রিজ, এল নির্ণয় করার জন্য, সি নির্ণয় করার জন্য একটা ব্রিজ, এবং অল্টারনেটিং কারেন্ট বা ভোল্টেজের ফ্রিকোয়েন্সি, আননোন ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করার জন্য একটা ব্রিজ আমরা পড়বো। একেবারে সর্বনিম্ন। তো যেমন আমাদের ইন্ডাকট্যান্স নির্ণয় করার জন্য প্রথমে ছিল কি ম্যাক্সওয়েলস ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজ। আমি যদি তোমাদেরকে কোশ্চেনে বলি যে তোমরা ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজ দিয়ে কিভাবে একটা কয়েলের সে সেলফ ইন্ডাকট্যান্স এবং কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর বলি আমরা, তোমরা জানো এটা কি, এটা আমরা কিভাবে ডিটারমাইন করতে পারি এটা তুমি আমাকে দেখাও। তাহলে তোমাকে কি এই যে নাম দিয়ে শুধু তোমার কাজ হচ্ছে কি এই ব্রিজের কনফিগারেশনটা, কোন আর্মে কোন কোন কম্পোনেন্ট আছে এটা একটু প্র্যাকটিস করে বারবার করে মনে রাখা, ঠিক আছে? আর কিন্তু কোনো কাজ নাই। তাহলে কাজ কি, যদি আমি ব্রিজটা একবার ফর্মুলেট বা আমি ফর্ম করতে পারি, তাহলে দেখো এই অপোজিট আর্ম আমরা গুণ করব, করে ইকুয়ালাইজ করে দিয়ে আমরা কিন্তু যে ইকুয়েশন পাবো সেই ইকুয়েশন থেকে খুব সহজেই আমাদের আননোন কোয়ান্টিটিটাকে আমরা লেফট হ্যান্ড সাইডে যদি আমরা রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট এভাবে সেপারেট করে আমরা কিন্তু খুব সহজে আমাদের ফাইনাল যে ফর্মে আমরা স্যার আসতে চাচ্ছি শুধু সেটাকে। ফিগার আর এবং ইকুয়েশন এই দুইটাই তো লিখতে হবে? হ্যাঁ, ফিগার, ইকুয়েশন এবং অবভিয়াসলি আমাদের কোন কম্পোনেন্টের পরিচয় কি এটা একটু আমাদেরকে লিখতে হবে, এবং যে ব্রিজের ফাইনাল টার্গেট যেটা, যেমন ম্যাক্সওয়েলস ইন্ডাকট্যান্স ক্যাপাসিটি ইন্ডাকট্যান্স ব্রিজের আমাদের ফাইনাল টার্গেট কি বলতো, এই যে ইন্ডাক্টরের মান বের করা, এবং সেখানে যদি আমরা কোনো লসি ইন্ডাক্টর, তার মানে কি ইন্ডাক্টরটা পিওর না, তার একটা লস কম্পোনেন্ট আছে, একটা রেজিস্টিভ পার্ট আছে ধরে নি, তাহলে সেই বোথ একটা সাপোজ একটা রিয়েল লাইফে আমাদের যে ইন্ডাক্টর গুলো আমরা পাই সেখানে কিন্তু একটা ইন্ডাক্টরের পিওর ইন্ডাকটিভ ভ্যালুও থাকে, তার একটা ইনহারেন্ট নিজস্ব রেজিস্টিভ ভ্যালুও থাকে। হ্যাঁ, টোটালটা মিলাই কিন্তু একটা ইন্ডাক্টর। যাই হোক, তো এই এল অ্যাকচুয়াল পিওর ইন্ডাকটিভ ভ্যালুটাও আমার লাগবে, আবার তার সাথে জড়িত রেজিস্টিভ ভ্যালুটাও আমার লাগবে। তো এই দুইটা পার্টই কিন্তু তোমাকে আলাদাভাবে এই পর্যন্ত এনে দেখাতে হবে। যদি তোমাকে কিউ ফ্যাক্টর বের করতে বলি আমি, তাহলেও কিন্তু সেই ফাইনাল ইকুয়েশন এই পর্যন্ত তোমাকে আসতে হবে। হ্যাঁ, তুমি শুধু যে এই পর্যন্ত আমি প্রথম লাইনটা লিখে এভাবে রেখে দিব তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, তোমাকে এই যে ম্যাথমেটিক্যাল ম্যানিপুলেশন বা অ্যালজেব্রিক ম্যানিপুলেশন করে তোমাকে কিন্তু ফাইনাল ইকুয়েশন পর্যন্ত অবশ্যই আসতে হবে, অথবা তুমি যতটুকু আগাবা তার জন্য করেসপন্ডিং পার্শিয়াল মার্কিং হবে। বুঝতে পারছো? তুমি যদি সম্পূর্ণ না স্যার করতে পারো, কোয়ালিটি ফ্যাক্টরটা স্যার সমস্যা হয় স্যার। কোয়ালিটি ফ্যাক্টর নিয়ে কি সমস্যা? স্যার এটা কিভাবে হয় স্যার সেটা বুঝতে পারি না স্যার। আচ্ছা, এটা তো তোমাদের থার্ড ইয়ারের পড়ার বিষয় না, আমি তোমাদেরকে একটু সংজ্ঞাটা একটু পড়াই দেখি। কিউ ফ্যাক্টরটা কি, একটা ইন্ডাক্টর বা একটা ক্যাপাসিটর, এটা কি এনার্জি স্টোরিং এলিমেন্ট নাকি এনার্জি ডিসিপেটিং এলিমেন্ট বলো তো? আমার কোশ্চেন বুঝতে পারছো? আমি বলছি ইন্ডাক্টর ক্যাপাসিটর এরা কি এনার্জি ডিসিপেটিং এলিমেন্ট নাকি এনার্জি স্টোরিং এলিমেন্ট? স্যার স্টোরেজ এলিমেন্ট। স্টোর এলিমেন্ট। স্টোরেজ এলিমেন্ট স্যার। তার মানে কি এরা এনার্জি স্টোর করে, তাই না? পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটর হয় তাহলে কি করে, এরা কিন্তু এনার্জি স্টোর করে, এদের কিন্তু এনার্জি মোটেও ডিসিপেট করার কথা না। কিন্তু বাস্তবে কি আমরা পিওর ইন্ডাক্টর বা পিওর ক্যাপাসিটর পাই বলো? পিওর ইন্ডাক্টর বা পিওর No, sir. ক্যাপাসিটর কিন্তু পাই না। যেমন কি যেই মাত্রই বললাম যে যে তার একটা লস কম্পোনেন্ট থাকে, রেজিস্টিভ একটা ভ্যালু থাকেই। তুমি একটা ক্যাপাসিটর তৈরি করো, সেই ক্যাপাসিটরটা কিন্তু পিওর ক্যাপাসিটর হয় না, তার একটা সামান্য রেজিস্টিভ ভ্যালু কিন্তু এটার সাথে থাকেই। এজন্য এইগুলার কোনো এনার্জি ডিসিপেট করার কথা না আইডিয়াল কন্ডিশনে, বাট একটা এনার্জি কিন্তু তারা ডিসিপেট করেই। তো এই যে তার ডিসিপেটিং পার্ট কতটুকু এবং কতটুকু সে স্টোর করতে পারছে, এদের অনুপাতই হচ্ছে তার কিউ ফ্যাক্টর বা কোয়ালিটি ফ্যাক্টর বলা হয়।
একটা কয়েলের কিউ ফ্যাক্টর মানে আমি কি বুঝবো, তার ডিসিপেট করার তুলনায় তার স্টোরিং করার ক্যাপাবিলিটিটা কত বেশি। দেখো তো নিচে আছে কি, দেখো তো ডিসিপেটিং পার্ট নিচে আছে, আর উপরে কি আছে বলো, স্টোরিং পার্ট, তাই না? কারণ এল দিয়ে হচ্ছে সে স্টোর করতে চায়, আর আর হচ্ছে ডিসিপেটিং। এই জন্য এই আর আর এল এরা কি সেম, দেখো তো আর আর এল কি সেম, যেমন কি পাখির সাথে পাখির তুলনা করা যায়, হ্যাঁ, বা সেম টাইপের কম্পোনেন্টের সাথে সেম টাইপের কম্পোনেন্ট বা ভ্যালু কম্পেয়ার করা যায়। এখন যখন তুমি অনুপাত বের করতে চাইবা, তখন কি তাদেরকে তোমাকে রেজিস্টিভ ভ্যালুতে নিয়ে আসতে হবে না? তো এল এর ইউনিট কি, হেনরি। এই হেনরি ইউনিটের কারোর সাথে তুমি ওহম ইউনিটের কারোর ডিরেক্ট অনুপাত বের করতে পারবা? এই জন্য আমরা কি করি দেখছো, এই যে এল কে বা ক্যাপাসিটেন্স কে, এদেরকে আমরা ফার্স্ট কিসে কনভার্ট করি বলো, তাদের ইম্পিডেন্স ভ্যালুতে কনভার্ট করি। এই জন্য ওমেগা গুণ করি এদের সাথে, ওমেগা সি 1/ওমেগা সি। কারণ কি এক্স সি ইজ ইকুয়াল টু কি বলো, 1/ওমেগা সি, আর এক্স এল ইজ ইকুয়াল টু ওমেগা এল। এই জন্য দেখো নিচে আর আর উপরে ওমেগা এল, তার মানে কি ডিসিপেটিং পার্ট এবং স্টোরিং পার্টের কম্প্যারিজন জাস্ট। তো এই ভ্যালু যদি বেশি হয়, কিউ এর ভ্যালু বেশি হওয়া মানে কি বুঝবো আমরা, দেখো তো তার স্টোরিং ক্যাপাবিলিটি বেশি নাকি ডিসিপেটিং ক্যাপাবিলিটি বেশি, এই ইকুয়েশন দেখে বলো এতটুকু। এই কিউ এর স্টোরিং ক্যাপাবিলিটি বেশি। তাহলে বুঝতে হবে অবশ্যই তার এল Storing বেশি, স্যার। ওমেগা এল এর মান বেশি আর আর এর মান কম, অর্থাৎ তার স্টোরিং ক্যাপাবিলিটি বেশি এবং তার লস ক্যাপাসিটিটা এখানে কিন্তু খুব কম। তার মানে কি এটা ভালো ভালো ইন্ডাক্টর। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর বা কিউ ফ্যাক্টরের তাৎপর্য একটু একটু বুঝতে পারছো তোমরা? জি স্যার। যাই হোক, এই জিনিসগুলো এই কনসেপ্টগুলো আমাদের আরো অনেক আগে থেকেই নিয়ে আসা উচিত। এই জিনিসগুলো নিয়ে আমাদের থার্ড ইয়ারের সেকেন্ড সেমিস্টারে এসে আমাদের প্রবলেম থাকার কথা না। যাই হোক, তোমরা একটু ব্যাকগ্রাউন্ড স্টাডি করে নিও, এই জিনিসগুলো তোমরা আগে শুনছো, আগে পড়ে আসছো। তো তাহলে দেখো আমাদের ম্যাক্সওয়েল ইন্ডাকট্যান্স ক্যাপাসিট্যান্স ব্রিজের আমাদের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটাও তোমরা পড়ে রাখবা। এবং অনেক সময় কিন্তু ডিরেক্ট কিন্তু তোমাকে আমি বলে দিব না, অনেক সময় এরকম কিন্তু করা হয় যে তোমাকে আমি ডিরেক্ট নাম ধরে বলে দিলাম না, সেক্ষেত্রে আমি তোমাকে কিউ ফ্যাক্টর উল্লেখ করলাম। তো ম্যাক্সওয়েলস ব্রিজটা কিন্তু লো কিউ ফ্যাক্টরের জন্য উপযুক্ত, বি কেয়ারফুল, ম্যাক্সওয়েলের ব্রিজ লো কিউ ফ্যাক্টর, হ্যাঁ, ন্যাচারালি 1 থেকে 10-এর মধ্যে এই রেঞ্জের কিউ ফ্যাক্টর যাদের যে কয়েলগুলার বা যে ইন্ডাক্টরগুলো তাদের ইন্ডাক্টর এবং রেজিস্টর অর্থাৎ হোল একটা ইন্ডাক্টরের মান নির্ণয় করার জন্য কিন্তু আমরা এই ব্রিজগুলো ব্যবহার করি। লো কিউ ফ্যাক্টর যে কয়েলগুলো তাদের মান বের করার জন্য ম্যাক্সওয়েলস ব্রিজটা উপযুক্ত। তো কিউ ফ্যাক্টর দিয়েও একটু এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো, ঠিক আছে? তো এর একটা সামান্য মডিফিকেশন আছে, লো কিউ ফ্যাক্টরের জন্য তো ম্যাক্সওয়েল ব্রিজ, এখন যদি হাই কিউ ফ্যাক্টর হয় অর্থাৎ 10-এর থেকে বড় কিউ ফ্যাক্টর সম্বলিত কোনো কয়েলের যদি আমাদেরকে মান এল এর মান এবং আর এর মান আমাকে বের করে দিতে বলে, সেক্ষেত্রে কিন্তু আমি হেস ব্রিজটা ইউজ করব। হ্যাঁ, তো তোমাদের এখান থেকে তাহলে কি ইন্ডাক্টর ক্যাপাসিট্যান্স ব্রিজের তুলনায় বা ম্যাক্সওয়েল ব্রিজের তুলনায় হেস ব্রিজের মডিফিকেশন কোথায় কোথায় বা কোন বাহুতে চেঞ্জ, এটা একটু জাস্ট মনে রাখবা। তো আমরা যদি এখন একটু এটা আমরা দেখতে চাই, দেখো তো কোথায় পার্থক্য আছে। দেখো এই যে চতুর্থ বাহুতে এখানে প্যারালালি ছিল, এখানে কিভাবে আছে দেখো তো, সবগুলো কম্পোনেন্ট সিরিজে আছে, এখানে দেখো এই এতটুকুই পার্থক্য। এটা তোমরা প্র্যাকটিস করলে পারবা আশা করি। তো ঘুরে ফিরে কিন্তু বেসিক সবগুলারই সেম, যে ক্রস আর্ম ইম্পিডেন্স মাল্টিপ্লিকেশন করে একটা ইকুয়েশন ফর্ম করব, যেটা আমাদের আননোন, সেই আননোনটাকে আমরা রিয়েল পার্ট এবং ইমাজিনারি পার্টে যে গুণ করব, আমরা গুণ করে রাইট হ্যান্ড সাইডে দেখো সবই রিয়েল, আর লেফট হ্যান্ড সাইডে ইমাজিনারি পার্টও আছে এবং রিয়েল পার্টও আছে। তাহলে আমরা খুব সহজেই ইকুয়েটিং করে অর্থাৎ ইকুইভ্যালেন্ট রাশি সমানীকৃত করে আমরা কিন্তু এখান থেকে রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করে খুব সহজেই আমাদের ডিজায়ার্ড পার্ট আমরা কিন্তু এখান থেকে সেপারেট করে নিয়ে আসতে পারবো। একইভাবে আমরা কিউ ফ্যাক্টরও বের করতে পারবো। কারণ কি কিউ ফ্যাক্টর তো কিছুই না, ওমেগা L1/R1। এখন L1 এর যে এক্সপ্রেশন তার মান এখানে এনে বসিয়ে দিব, R1 এর যে এক্সপ্রেশন আমরা সেপারেট করব এটাকে আমরা এখানে এনে বসিয়ে দিয়ে কাটাকাটি করলে কিন্তু খুব সহজে আমরা কিউ ফ্যাক্টরের মানটাও এখান থেকে পেয়ে যেতে পারি। তাহলে ইন্ডাক্টর নির্ণয়ের জন্য দেখো এখানে লেখা আছে কিন্তু এই যে
এটা কিন্তু হেস ব্রিজ লো কিউ ফ্যাক্টরের জন্য কিন্তু ভালো কাজ করবে না। এটা কিন্তু কিউ ফ্যাক্টর গ্রেটার দেন 10 হইলে তার জন্য এটা ভালোভাবে প্রযোজ্য। হুম। একই ধারাবাহিকতায় দেখো ক্যাপাসিট্যান্স নির্ণয় করার জন্য ডি শর্টি ব্রিজ আছে। হুম। তো ডি শর্টি ব্রিজের একটা মডিফিকেশন আছে, তোমরা মডিফাইড ডি শর্টি ব্রিজটা ভালোভাবে পড়বা। মডিফাইড ডি শর্টি ব্রিজ পার্থক্য কি? শুধু ডি শর্টি ব্রিজটা লসলেস ক্যাপাসিটর, অর্থাৎ ওই যে বললাম ক্যাপাসিটরের পিওর ক্যাপাসিটর যদি হয় তার কিন্তু কোনো লস পার্ট থাকে না। এখানে দেখো ক্যাপাসিটরটা কি হয়েছে, পিওর ক্যাপাসিটর হিসেবে বিবেচনা করা হয়েছে। হ্যাঁ, তো ইন প্র্যাকটিস অ্যাকচুয়ালি কিন্তু এই ক্যাপাসিটর গুলো আমরা পুরোপুরি পিওর কখনোই পাই না, তাদের একটা লস পার্ট থাকেই। এই জন্য আর1 স্মল আর2 এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটরের লস্ট কম্পোনেন্ট বিবেচনা করে মডিফাইড ডি শর্টি ব্রিজ। তাহলে ডি শর্টি ব্রিজ থেকে মডিফাইড ডি শর্টি ব্রিজের পার্থক্য কিন্তু এতটুকুই। যদি ডি শর্টি ব্রিজ হয় সেটা শুধুমাত্র লসলেস ক্যাপাসিটরের জন্য প্রযোজ্য, আর যদি আমাদের অ্যাকচুয়াল লসি ক্যাপাসিটর আমরা বিবেচনা করি তার জন্য কিন্তু আমাদের মডিফাইড ডি শর্টি ব্রিজ। তাহলে ব্রিজ কনফিগারেশনটা যদি তুমি একটু মাথায় রাখো, দেন কাজ কি? ক্রস আর্ম ইম্পিডেন্স মাল্টিপ্লিকেশন করো, ইকুয়ালাইজ করো, ইকুয়েশন ফর্ম করো, রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করো। এই প্রসেস এতক্ষণে তোমাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। কি করতে হবে এসি ব্রিজে? এটা আমাদের মাথায় এতক্ষণে কি ঠাপ পড়ে গেছে না একটা? জাস্ট শুধু ব্রিজের কনফিগারেশন গুলো তোমরা বারবার এঁকে প্র্যাকটিস করলেই তোমরা এটা খুব সহজে পারবা। তাহলে ক্যাপাসিট্যান্স নির্ণয় করার জন্য আমরা শুধুমাত্র একটা ব্রিজই আমাদের পড়লে হয়ে যাচ্ছে, মডিফাইড ডি শর্টি ব্রিজ। আর মডিফাইড ডি শর্টি ব্রিজ যদি তুমি পড়ো তাহলে অটোমেটিক্যালি ডি শর্টি ব্রিজ আমাদের হয়ে যাবে। কারণ কি এখান থেকে শুধু লস পার্ট রেজিস্টিভ পার্টটুকু বাদ দিয়ে দিবা, দেখবা যে এটা মডিফাইড ডি শর্টি ব্রিজ থেকে ডি শর্টি ব্রিজ হয়ে গেছে। আর ইন্ডাক্টর নির্ণয়ের জন্য আমরা ইন্ডাক্টরের ভ্যালু ফাইন্ড আউট করার জন্য আমরা কি ব্রিজ? হেস ব্রিজ, আর একটা হচ্ছে ম্যাক্সওয়েলস ব্রিজ। শেষ। আর ফ্রিকোয়েন্সির জন্য শুধুমাত্র একটাই ব্রিজ তোমরা পড়বা, সেটাকে আমরা কি বলছি? ওয়াইন্স ব্রিজ। এবং তোমাদের এখানে একটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছিলাম তোমরা পড়বা, তোমাদের কাছে আমি কোশ্চেন করবো বলছিলাম। ওয়াইন্স ব্রিজে এই যে রেজিস্ট্যান্স আর1 এবং আর2 এদেরকে মেকানিক্যালি কাপলিং করে রাখা হয়। দেখো এই যে মেকানিক্যালি কাপলিং দেখানো হচ্ছে এখানে, কানেক্টেড। এটা কেন বলো তো? যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করা হয়েছে এই ভিডিওটা তোমাদের সবার দেখার কথা, এবং তুমি যদি কেয়ারফুলি ভিডিওটা দেখো তাহলে এসি ব্রিজ নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকার কথা না, এবং এই বিষয়টাও তোমাদের জানার কথা। কেউ বলতে পারবা এই কোশ্চেনের অ্যান্সার? বাকি ব্রিজগুলোর কোথাও দেখছো এমন কোনো ঘটনা কিন্তু ঘটানো নাই, কিন্তু ওয়াইন্স ব্রিজে দুইটা রেজিস্ট্যান্সকে কাপলিং করা হয়েছে মেকানিক্যালি। কেন বলতে পারবা কেউ? এনিওন? আচ্ছা, আমি একটু বলে দিই। দেখো এগুলো তো ভ্যারিয়েবল রেজিস্টার ইউজ করতে পারি আমরা। তো ভ্যারিয়েবল রেজিস্টার যদি আমি ইউজ করি, এখন দুইটা রেজিস্টারের ভ্যালুকে তুমি সেম রাখতে চাচ্ছ। এটা যা হবে এটাও তাই হবে। বি কেয়ারফুল, শোনো। তো মনে করো আমি যদি বলি যে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সের একটা নব থাকে বা একটা টার্মিনাল থাকে, যে টার্মিনালকে ঘুরিয়ে বা একটু সামনে পিছু নাড়িয়ে আমরা কি করতে পারি? রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। এখন সেই কন্ট্রোলিং আর্ম যদি তুমি কাপলিং করে রাখো একসাথে মেকানিক্যালি, তাহলে কি হবে বলতো? কোনোভাবে যদি মুভ করে তাহলে কি দুইটা রেজিস্ট্যান্সই একসাথে কিন্তু হয় বাড়বে না হয় কমবে। তার মানে কি আমার যে সত্য দুইটা রেজিস্ট্যান্সকে আমি ইকুয়াল রাখতে চাচ্ছি কোনো কারণে, হ্যাঁ, কোনো উদ্দেশ্যে ফুলফিল হওয়ার জন্য, তাহলে সেটা কিন্তু আমরা এখান থেকে সহজেই বাস্তবায়ন করতে পারবো। তো জাস্ট মেকানিক্যালি কানেকশন দেওয়ার কারণটা কি? এই আর1 এবং আর2টাকে আমি সবসময় কি রাখতে চাচ্ছি বলো? সমান রাখতে চাচ্ছি। তো কোনো কারণে যদি একটা রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হয়ে যেতে পারে, এজন্য আমি তাদেরকে কাপলিং করে রাখছি, যে চেঞ্জ যদি হয় দুইজন জনের একই সাথে চেঞ্জ হয় যেন তারা, তাহলে তারা যে ইকুয়াল এই কন্ডিশনটা আমরা মেনে চলতে পারবো সব সময়। জাস্ট এতটুকু আপাতত মাথায় রাখো, বেশি পেছানোর দরকার নাই পরীক্ষার আগে রাত্রে। তো এখান থেকেও কি দেখো তো, সেই ক্রস আর্ম মাল্টিপ্লিকেশন করো এবং রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট আলাদা করো, করে যেটা আমাদের আননোন সেটাকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও, দেন তুমি এই যে ফাইনাল ফর্ম পর্যন্ত তুমি খুব সহজে আসতে পারবা। তাহলে আমাদের এখান থেকে দেখো এসি ব্রিজ থেকে মাত্র 4টা ব্রিজ, নামগুলো অন্তত আমাদের এখনই মুখস্থ হয়ে গেছে। কি কি বলো তো? ইন্ডাকট্যান্সের জন্য কি কি দ্রুত বলো? ম্যাক্সওয়েল ব্রিজ একটা, কি
হেস ব্রিজ ক্যাপাসিট্যান্সের জন্য মডিফাইড ডি শর্ট এস মডিফাইড ডি শর্টি। তো এরা দুইজন তো লিটারালি সেম। আর ফ্রিকোয়েন্সির জন্য ওয়াইন্স ব্রিজ। শেষ আমাদের এসি ব্রিজের সিলেবাস। পারা যাবে একটু পড়াশোনা করলে? জি স্যার। স্যার আচ্ছা। এসি ব্রিজ থেকে আমাদের শুধু ইকুয়েশন গুলোর আসবে প্রমাণ। এসি ব্রিজ থেকে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম আপাতত তোমাদেরকে আমি স্কিপ করতে বলছি সিম্পলিসিটির জন্য। এখান থেকে শুধু থিওরি বেসড পড়াশোনা, মানে যে কোনো ব্রিজ বা যে কোনো কম্পোনেন্টের মান। আমি তোমাকে বললাম যে তোমাকে ল্যাবে একটা ক্যাপাসিট্যান্স দিলাম, আমি দিয়ে তোমাকে আমি বললাম এই আননোন ক্যাপাসিটরের ক্যাপাসিট্যান্সের ভ্যালুটা তুমি আমাকে বের করে দাও। তার মানে কি, তোমাকে কোন একটা এসি ব্রিজ ইউজ করতে হবে যেটা দিয়ে তুমি ক্যাপাসিট্যান্স নির্ণয় করে দিতে পারো। অনুরূপভাবে একই কথা প্রযোজ্য এল এর জন্য। এবং আমি যদি বলি যে কোনো একটা ভোল্টেজ সোর্স, সেটা এসি ভোল্টেজ অবভিয়াসলি, তো সেটার ফ্রিকোয়েন্সিটা আমাদের আননোন। তো আননোন ফ্রিকোয়েন্সি ডিটারমাইন করার জন্য তুমি একটা পদ্ধতি বা কোন একটা পথ উপায় আমাকে বলো। তার মানে কি, ঘুরিয়ে তোমাকে কিন্তু কি বলা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি নির্ণয়ের জন্য একটা এসি ব্রিজ তুমি এখানে ডেসক্রাইব করো। তো অবভিয়াসলি যে ব্রিজই আসুক না কেন তোমাকে কিন্তু একেবারে সুন্দর করে ব্রিজের ফিগারটা ড্র করতে হবে। প্রত্যেকটা প্রতীক সহ এখানে উল্লেখ করতে হবে, করে প্রত্যেকের পরিচয় দিতে হবে, আর অন কি, সি অন কি। তুমি মুখস্থ একটু ব্রিজ এভাবে এঁকে একদম ডিরেক্ট এখানে ইকুয়েশন থেকে তুমি স্টার্ট করলে তাহলে কিন্তু এখানে মার্ক কাটা হবে। ঠিক আছে? তো যাই হোক, মার্ক নিয়ে আমরা আপাতত মাথা গরম না করি, একটু পড়াশোনা করলে আমরা সবাই ভালো করতে পারবো আশা করি। তো এই হচ্ছে আমাদের এসি ব্রিজের সিলেবাস। এটা নিয়ে আর বেশি আমাদের প্রবলেম হবে বলে আমার মনে হয় না। স্যার মেজারমেন্ট অফ রেজিস্ট্যান্স ওখান থেকে কি জানি বলছিলেন স্যার, আরেকবার একটু বলবেন স্যার। হ্যাঁ, রেজিস্ট্যান্স মেজারমেন্টে আমি এখন যাচ্ছি। এখনো তো আমি রেজিস্ট্যান্স মেজারমেন্ট নিয়ে কিছু বলি নাই। এবার দেখো, রেজিস্ট্যান্স মেজারমেন্ট আমরা কিন্তু তিনটা ক্যাটাগরিতে আমরা পড়ছি। লো রেজিস্ট্যান্স, মিডিয়াম রেজিস্ট্যান্স এবং হাই রেজিস্ট্যান্স। এবং এই রেজিস্ট্যান্স মেজারমেন্টের প্রত্যেকটা পদ্ধতি তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে লস অফ চার্জ মেথড খুব ভালোভাবে পড়বা। লস অফ চার্জ মেথড খুব ভালোভাবে কিন্তু স্টাডি করবা এটা। যে লস অফ চার্জ মেথডে কিভাবে আমরা হাই রেজিস্ট্যান্স মেজার করতে পারি। হ্যাঁ, তো এটা হচ্ছে আমাদের হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টের একটা টেকনিক। আর হাই রেজিস্ট্যান্স মেজার করতে যে আমরা কি করি বলতো, গার্ড সার্কিট ইউজ করি। তো গার্ড সার্কিট কেন ইউজ করা হয়? গার্ড সার্কিট ইউজ না করলে হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টে কি কি প্রবলেম বা কি কি ইরর ইন্ট্রোডিউসড হওয়ার প্রবাবিলিটি থাকে, এগুলো একটু তোমরা খুব ভালোভাবে বুঝে বুঝে ফিগারগুলা খুব ভালোভাবে প্র্যাকটিস করে পড়াশোনা করবা। আচ্ছা, তাহলে হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টে আমরা শুধু একটাই পদ্ধতি পড়ছি, সেটা হচ্ছে কি লস অফ চার্জ মেথড। খুব ভালোভাবে গ্রাফ সহ ইকুয়েশন সহ খুব ভালোভাবে এটা কিন্তু স্টাডি করবা, খুব ভালোভাবে। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আচ্ছা, এরপরে হচ্ছে হাই রেজিস্ট্যান্সের এক্সাম্পল, কোন কোন রেজিস্ট্যান্স গুলোকে আমরা হাই রেজিস্ট্যান্স বলতে পারি, হাই রেজিস্ট্যান্স মেজারমেন্টের কি কি পদ্ধতি আছে, এগুলো তো আমাদের একটু পড়তেই হবে। এরপরে দেখো লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং লো রেজিস্ট্যান্স মেজারমেন্টের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কেলভিন ডাবল ব্রিজ মেথড। হ্যাঁ, খুব ভালোভাবে কিন্তু এটা তোমরা স্টাডি করবা, কেলভিন ডাবল ব্রিজ মেথড। আর কেলভিন ব্রিজ মেথড তো আমাদের অটোমেটিক হয়ে যাবে যদি তুমি কেলভিন ডাবল ব্রিজ মেথডটাকে স্টাডি করো। কারণ কেলভিন ডাবল ব্রিজ মেথডটা কি বলতো, আমাদের কেলভিন ব্রিজের সামান্য এক্সটেনশন বা মডিফিকেশন। যাই হোক, তাহলে হাই রেজিস্ট্যান্স মেজারমেন্ট থেকে আমাদের লস অফ চার্জ মেথড পড়তে হবে, লো রেজিস্ট্যান্স মেজারমেন্ট থেকে কেলভিন ডাবল ব্রিজ মেথডটাকে খুব ভালোভাবে স্টাডি করতে হবে। এতটুকুই লো রেজিস্ট্যান্স আর হাই রেজিস্ট্যান্স থেকে। এরপর আসছে কি দেখো আমাদের মিডিয়াম রেজিস্ট্যান্স। তো মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্ট থেকে কিন্তু আমাদের একাধিক পদ্ধতি এখানে আছে। কি কি আছে একটু আমরা তোমাদেরকে দেখাই। দেখো, হুইটস্টোন ব্রিজ তো আমাদের কমন, বাচ্চাকাল থেকে আমরা এটা পড়ে আসছি, এখানে আমাদের কোনো সমস্যা আছে বলে আমার মনে হয় না। একটা পদ্ধতি কি ছিল বলো, অ্যামিটার ভোল্টমিটার মেথড। এখন এই যে ভোল্টমিটার এবং অ্যামিটারের কনফিগারেশন, আগে ভোল্টমিটারকে প্লেস করব নাকি আগে অ্যামিটারকে প্লেস করব, এটা একটা ডিসিশন মেকিং ছিল এখানে। এটা তোমরা একটু স্টাডি করবা। ইকুয়েশনটাকে যদি আমি তোমাদেরকে দেখাই তোমাদের মনে পড়বে। এই যে অ্যামিটার এবং ভোল্টমিটারের রেজিস্ট্যান্স গুণ করে তাদের স্কোয়ার রুট করে আমরা একটা টেস্ট একটা রেজিস্ট্যান্সের মান পাই। এই রেজিস্ট্যান্সের সাথে আমার
আননোন রেজিস্ট্যান্সের ভ্যালুটাকে কম্পেয়ার করে আমি কিন্তু এই যে কনফিগারেশনটা চুজ করব, এটা কিন্তু আমি ডিসিশনটা নিতে পারি। তাহলে মিডিয়াম রেজিস্ট্যান্স মেজারমেন্টের মধ্যে একটা পদ্ধতি ছিল আমাদের অ্যামিটার ভোল্টমিটার মেথড, একটা পদ্ধতি কি ছিল হুইটস্টোন ব্রিজ মেথড, যেটা খুবই ওয়েল নোন আমাদের কাছে, এবং অ্যাট লাস্ট কি ছিল, আমরা যদি প্রিসাইসলি মিডিয়াম রেজিস্ট্যান্স মেজার করতে চাই তাহলে ক্যারি ফস্টার স্লাইড ওয়্যার ব্রিজ। এটা আমরা কিন্তু তোমাদেরকে খুব বিস্তারিত একেবারে প্রত্যেকটা লাইন বাই লাইন ইকুয়েশন সলভ করে করে তোমাদেরকে দেখিয়েছি। এবং এখানে যে ডেসক্রিপশনে যে কথাবার্তাগুলো লেখা আছে এগুলো তো তোমরা পড়বাই, ইভেন স্লাইডের পরেও তোমরা বই থেকে কিন্তু এই টপিকসগুলো বিস্তারিত পড়াশোনা করবা, কারণ স্লাইডে কিন্তু খুব সামান্য কথাবার্তা আছে, এখান থেকে অনেক কিছু তোমাদের বুঝতে অসুবিধা স্যার হতে পারে। ইকুয়েশনও পড়তে হবে স্যার? অবভিয়াসলি ইকুয়েশন করতে হবে, মুখস্থ করার তো কিছু নেই, তোমাদেরকে তো আমি সিস্টেম শেখাইছি, তোমাদেরকে আমি প্রসেস শেখাইছি, তোমাদেরকে তো আমি মুখস্থ শেখাইনি কোনো কিছু যে তুমি চোখ বুঝে মুখস্থ করে লিখবে এগুলা। তোমাদেরকে আমি প্রত্যেকটার বেসিক ক্লিয়ার করে একেবারে গোড়া থেকে শুরু করে কিভাবে কিভাবে আমি অগ্রসর হলে আমি ফাইনাল পর্যন্ত যেতে পারবো, ফাইনাল পজিশন পর্যন্ত, এটা তোমাদেরকে আমি দেখিয়েছি। তো এই হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স মেজারমেন্ট। আচ্ছা, আর হুইটস্টোন ব্রিজ থেকে তোমরা আপাতত হুইটস্টোন ব্রিজের লিমিটেশনটা পড়বা। হ্যাঁ, আর হুইটস্টোন ব্রিজের এখানে অনেক ডেরিভেশন আছে, এগুলো কমপ্লেক্স লাগতে পারে তোমাদের, আপাতত তোমরা এই ইকুয়েশন গুলো আপাতত তোমরা এখান থেকে বাদ দিবা, ঠিক আছে? এইগুলো ডেরিভেশন দরকার নেই আপাতত। হুইটস্টোন ব্রিজের এই যে সেন্সিটিভিটির ইকুয়েশন বা এগুলো তোমরা আপাতত স্কিপ করো, তবে এটা অবশ্যই তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েছি যে কিভাবে সেন্সিটিভিটি ইকুয়েশন গুলো আমরা ডিরাইভ করি। হ্যাঁ, তো আমাদের যে পদ্ধতিগুলো একটু আমরা দেখে রাখবো, ঠিক আছে? আপাতত অন্তত আমরা লার্নিং এর জন্য বা আমাদের এক্সপেরিয়েন্সটাকে আমরা গ্যাদার করার জন্য অবশ্যই কিন্তু তোমরা পড়বা। তো এই যে এখানে যে আমাদের সেন্সিটিভিটির জন্য অনেক কিছু এখানে নিয়ে আসা আছে, তো যদি তোমাদের খুব বেশি কঠিন লাগে আপাতত এই ডেরিভেশন গুলো আপাতত তোমরা স্কিপ করো, তবে যারা লার্নার বা যারা ভালোভাবে শিখতে চাচ্ছ কোনো কিছুই বাদ দিবা না, ঠিক আছে? সবকিছু পড়বা। আচ্ছা, তো দেখো আমরা মোটামুটি আমাদের সিলেবাসের একটা বড় অংশ আমরা রিভিউ করে ফেলছি। এখন দেখো আমাদের খুবই সহজ টপিক গুলাই বাকি আছে। এখন দেখো আমাদের কি ছিল পরে, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার, সিটিপিটি। এগুলো তোমরা সিটির জন্য পড়ছো, কুইজের জন্য। এই রিলেটেড দুইটা ছোট ছোট ম্যাথমেটিক্স আমাদের স্লাইডে আনা আছে, এগুলো তোমরা দেখছো এবং খুবই সিম্পল, এগুলো তোমরা নিজেরা দেখলেই পারবে। তো সিটিপিটি থেকে কি কি পড়তে হবে তোমরা অলরেডি জানো। কনস্ট্রাকশন, স্পেশাল ডিজাইন কনসিডারেশন তো খুব ভালোভাবে পড়তেই হবে, এবং ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের ফাংশন গুলা কি 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 কাজে এদেরকে আমরা ইউজ করি এগুলো তো আমাদেরকে পড়তে হবে, খুব ভালোভাবে পড়বা। এরপরে দেখো ট্রান্সডিউসার রিলেটেড কিছু ম্যাথমেটিক্স, সিম্পল ম্যাথমেটিক্স এখানে নিয়ে আসা আছে। এই ম্যাথমেটিক্সের বাইরেও তোমাদের কিন্তু বই থেকেও আমি ম্যাথমেটিক্স প্র্যাকটিস করতে বলছি। এরপরে আমাদের কি ছিল বলতো, ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স ট্রান্সডিউসার, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এখান থেকে কোনো ম্যাথমেটিক্স নাই আপাতত, তবে থিওরি। তোমাকে কিন্তু আমি যে কোনো একটা পদ্ধতি বলে দিতে পারি যে তুমি কিভাবে ভ্যারিয়েবল ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট সেন্সর তৈরি করতে পারো। তোমাকে কিন্তু এই ফিগার একে প্রত্যেকটা এখান থেকে ইন্ডিকেশন, প্রত্যেকটার ইন্ডিকেশন, হ্যাঁ, মার্কিং করতে হবে, ইন্ডিকেট করতে হবে, এবং তোমাকে প্রত্যেকটা রাশির পরিচয় দিতে হবে যে কোনো টপিক যদি আসে, এবং তোমাকে কিন্তু একেবারে শেষ পর্যন্ত দেখাতে হবে, যেটা আসবে সেটা শেষ পর্যন্ত তোমাকে কিন্তু দেখাতে হবে। হ্যাঁ, এবং বললাম তো যে আমাদের কিন্তু পার্শিয়াল মার্কিং আছে, অবশ্যই তুমি যতটুকু আগাইতে পারবে তোমাকে কিন্তু ততটুকুই মার্কিং করা হবে। এখান থেকে যে কোনো কিছুই আসতে পারে, ভ্যারিয়েবল ডিসটেন্স ডিসপ্লেসমেন্ট ক্যাপাসিটর আসতে পারে, বা ভ্যারিয়েবল এরিয়া ডিসপ্লেসমেন্ট সেন্সর আসতে পারে, যে কোনো নামেই কিন্তু তোমাকে আমি চাইতে পারি এই জিনিসগুলো। আচ্ছা, তো ভ্যারিয়েবল ক্যাপাসিট্যান্স ট্রান্সডিউসার আমরা দেখলাম। এরপরে দেখো আমাদের হল ইফেক্ট ট্রান্সডিউসারের কি বলছিলাম তোমাদেরকে, অ্যাপ্লিকেশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল। এখান থেকে কোনো ডেরিভেশন তোমাদেরকে আমি করতে বলি নাই সিম্পলিসিটির জন্য। হল ইফেক্ট ট্রান্সডিউসারের শুধুমাত্র ওয়ার্কিং প্রিন্সিপাল কিভাবে কাজ করে এবং হল ইফেক্টকে ইউজ করে কেমন কেমন ডিভাইস আমরা তৈরি করতে পারি, বা এদের অ্যাপ্লিকেশন গুলা কেমন কেমন জায়গায় হতে পারে, এগুলো তোমরা খুব ভালোভাবে স্টাডি করবা।
এরপর দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, পিজিও ইলেকট্রিক ট্রান্সডিউসার। এখানে যে ম্যাথমেটিক্স গুলো আছে এগুলো তো করতেই হবে আমাদেরকে প্র্যাকটিস, বই থেকেও এক্সট্রা ম্যাথমেটিক্স প্র্যাকটিস করার জন্য তোমাদেরকে আমি এনকারেজ করছি। আর সাথে হচ্ছে আমাদের এখানকার ডেরিভেশন, ঠিক আছে? এই যে ডি ইজ ইকুয়াল টু এপসাইলন আর এপসাইলন নট জি, এই ডেরিভেশন আসতে পারে। আবার ই নট আউটপুট ভোল্টেজ, ই নট ইজ ইকুয়াল টু জিটিপি, এই ডেরিভেশনও আসতে পারে। তো যে ডেরিভেশনই আসুক না কেন তোমাকে কিন্তু ফিগার ড্র করে ইন্ডিকেশন দিয়ে এবং প্রত্যেকের পরিচয় লিখে তোমাকে এরকম করে বিস্তারিত লিখে লিখে কিন্তু ডেরিভেশন করতে হবে। তুমি শুধু ইকুয়েশন মুখস্থ করে লাইন বাই লাইন লিখে গেলে তাহলে কিন্তু বোঝা যাবে যে তুমি অ্যাকচুয়ালি জিনিসটা বোঝো নাই, তুমি মুখস্থ করে লিখছো। তোমার ডেরিভেশন করার সিকোয়েন্স বা তোমার প্রসিড করার পদ্ধতি দেখলে কিন্তু এক্সামিনার বুঝতে পারবে, ঠিক আছে, যে আসলে তুমি এটাকে কিভাবে স্টাডি করছো। তো যাই হোক, এগুলোকে তোমাদেরকে আমি একটু বিস্তারিত খুব ভালোভাবে স্টাডি করার জন্য এনকারেজ করছি। পিজিও ইলেকট্রিক ট্রান্সডিউসার কাদেরকে কাদেরকে বলবো আমরা, পিজিও ইলেকট্রিক ম্যাটেরিয়াল কাদেরকে বলে, পিজিও ইলেকট্রিক ইফেক্ট কাকে বলে, এদের ন্যাচারাল গ্রুপ আছে, সিনথেটিক গ্রুপ আছে, কিছু পিজিও ইলেকট্রিক ক্রিস্টালের নামও এখানে আছে। এগুলো একটু তোমরা নলেজ প্রোফাইল এনরিচ করার জন্য খুব ভালোভাবে পড়ে রাখবা। এরপরে দেখো রোটারি ভ্যারিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফরমার, যাকে আমরা কি বলছিলাম আরভিডিটি। আর যদি আমাদের মোশনটা রোটারি মোশন না হয় বা ঘূর্ণন গতির জন্য না হয়, যদি সরল রৈখিক বা লিনিয়ার মোশন হয়, সেক্ষেত্রে কি ছিল এলভিডিটি। এলভিডিটি আরভিডিটি আমাদেরকে খুব ভালোভাবে এখান থেকে কিন্তু স্টাডি করতে হবে। ম্যাথমেটিক্স আছে এখানে একটা খুবই ইম্পর্টেন্ট, এই যে এক্সাম্পল 25.37, এটা খুব ভালোভাবে স্টাডি করবে তোমরা। কেউ আনমিউট করছো, কিছু বলবা? আচ্ছা, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ এগুলো তো আমাদেরকে পড়তেই হবে। এরপরে কি ছিল আরটিডি, রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটা তোমাদেরকে আমি পড়িয়েছি। লিনিয়ার অ্যাপ্রক্সিমেশন কিভাবে করতে হয়, কোয়াড্রেটিক অ্যাপ্রক্সিমেশন কিভাবে করতে হয়, একটা আরটিডি ম্যাটেরিয়ালের ডিজায়ারেবল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কি, প্লাটিনামকে কেন স্পেসিফিক্যালি আমরা আরটিডি তৈরি করতে ব্যবহার করি, এগুলো তো ডেসক্রিপটিভ জিনিসপত্র, তোমরা একটু বুঝে বুঝে এগুলো পড়লেই হবে। আরটিডির ফিগার অবভিয়াসলি আমাদেরকে পড়তে হবে, এবং ফিগার ড্র করে প্রত্যেকটা কম্পোনেন্ট তোমাকে কিন্তু অবশ্যই এখান থেকে তোমাকে ট্যাগিং করতে হবে। তোমাকে সুন্দর করে উল্লেখ করে প্রত্যেকটা নির্দেশ করে করে তাদের পরিচয় কিন্তু তোমাকে এখানে লিখতে হবে। এরপরে কি ছিল স্ট্রেইন গজ, স্ট্রেইন গজের এখানে কিন্তু ডেরিভেশন ছিল আরো একটা গস ফ্যাক্টর রিলেটেড, এবং গস ফ্যাক্টর হচ্ছে একটা স্ট্রেইন গজ কতটা সেন্সিটিভ। একটা স্ট্রেইন গজের যদি তুমি গস ফ্যাক্টর জানো তাহলে ওই স্ট্রেইন গজের ইনপুট আউটপুট রিলেশনশিপ এবং তার সেন্সিটিভিটি কতটা বেশি নাকি কম, তাকে তুমি কেমন অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারবে, এটা সবগুলো ইনফরমেশন কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাও। কিন্তু গস ফ্যাক্টর খুব ইম্পর্টেন্ট একটা রাশি। যাই হোক, এই গস ফ্যাক্টরের সংজ্ঞাও এখানে দেওয়া আছে, এবং একই সাথে এটার ডেরিভেশন আমাদেরকে কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। স্ট্রেইন গজ, এটা আমরা খুব বিস্তারিত পড়াশোনা করছি, এটা কিন্তু একটা রেজিস্টিভ ট্রান্সডিউসার, রেজিস্ট্যান্স চেঞ্জের উপর ভিত্তি করে এটা কাজ করে। তো দেখো রেজিস্ট্যান্স ট্রান্সডিউসারের মধ্যে কি কি ছিল এইমাত্র দেখলাম, স্ট্রেইন গজ আর কি টেম্পারেচার ডিটারমাইন করার জন্য আরটিডি, আর ক্যাপাসিট্যান্স এটা তো আমরা বিস্তারিত পড়াশোনা করছি। আর ইন্ডাকট্যান্স ভ্যারিয়েবল ইন্ডাকট্যান্স ট্রান্সডিউসারের মধ্যে কি পড়ছি আমরা বলতো, এলভিডিটি আরভিডিটি। এই মোটামুটি হচ্ছে আমাদের ট্রান্সডিউসারের পার্ট শেষ। আর বাকি অংশটুকু কিন্তু তোমরা কুইজের পার্টিসিপেট করছো, এগুলো প্রিপারেশন নিয়ে তোমাদের কাছে কিন্তু পরিচিত মনে হবে। যে ভোল্ট মিটার লোডিং ইফেক্ট, লোডিং ইফেক্ট নিয়ে তোমাদেরকে আমি মিডিয়া ম্যাথ করিয়েছি, কুইজে দিয়েছি, ফাইনালের সিলেবাস আছে, এখানে মনে হয় না তোমাদের সমস্যা হবে। এক্সাম্পল 8.15 খুব ভালোভাবে প্র্যাকটিস করবা, ঠিক আছে? এরপরে কি ছিল পিএমএমসি, পিএমএমসি একেবারে আমাদের গ্যালভানোমিটারের মতো, শুধু এখানে আমাদের এক্সট্রা কি ছিল বলতো, কনস্ট্রাকশন প্রত্যেকটার কিন্তু খুব ভালোভাবে পড়বা। কনস্ট্রাকশন যদি আসে তাহলে কিন্তু এই যে প্রত্যেকটা নাম তোমাকে এখানে লিখতে হবে, ফিগার ড্র করতে হবে, ইন্ডিকেশন দিতে হবে। আর এখানকার এই যে এই ডেরিভেশন কিন্তু আমাদের ডিয়ারসনভ্যাল গ্যালভানোমিটারের মতো একেবারে হুবহু সেম। এখানে যে ম্যাথমেটিক্স গুলো আছে একেবারে খুব
খুবই সিম্পল ম্যাথমেটিক্স, এগুলো আমরা পারি এবং তোমাদেরকে প্রত্যেকটা কিন্তু আমি ক্লাসে হাতে ধরিয়ে করিয়েছি। এরপরে একটা জিনিস তোমাদের বাকি থাকে, এটা তোমরা কুইজে লিখছো। এগুলো নিয়ে কি কি বলতো, মাল্টি রেঞ্জ অ্যামিটার ডিজাইন আর মাল্টি রেঞ্জের ভোল্ট মিটার ডিজাইন। তো মাল্টি রেঞ্জ অ্যামিটার ডিজাইনের দুইটা পার্ট ছিল, দুইটা পদ্ধতি, পার্ট না দুইটা পদ্ধতি। একটা কি ছিল, আলাদা আলাদা শান্ট ইউজ করে, আরটা কি ছিল ইউনিভার্সাল শান্ট, একটা অনেক বড় শান্ট ইউজ করে ট্যাপিং করে করে তার বিভিন্ন অংশ আমি কি করতে পারি, শান্ট হিসেবে কাজ করিয়ে আমি বিভিন্ন রেঞ্জের মিটার কিন্তু আমি এখান থেকে তৈরি করতে পারি। অনুরূপভাবে আমাদের ভোল্ট মিটার যদি আমি রেঞ্জ এক্সটেনশন করতে চাই, সেখানে আমাদের কি ছিল বলতো, ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লায়ার। ভোল্ট মিটারের ক্ষেত্রে এসে সিরিজে কানেক্ট করলে তাদেরকে মাল্টিপ্লায়ার বলা হয় এবং প্যারালালি কানেক্টেড লো রেজিস্ট্যান্সকে শান্ট বলে, এটা আমরা জানি। তো ইন্ডিভিজুয়াল মাল্টিপ্লায়ার ইউজ করে আমি ভোল্ট মিটারের রেঞ্জ এক্সটেন্ড করতে পারি। আবার পোটেনশিয়াল ডিভাইডার অ্যারেঞ্জমেন্ট, এটাও কিন্তু আমরা ইউজ করতে পারি, যে একটা টোটাল রেজিস্ট্যান্সের বিভিন্ন অংশ ট্যাপিং করে করে তার বিভিন্ন অংশকে আমরা সিরিজে অ্যাক্টিভ করে বিভিন্ন রেঞ্জের মিটার এখান থেকে তৈরি করতে পারি। এই যে দ্যাটস অল অ্যাবাউট আওয়ার সিলেবাস। তো এই হচ্ছে আমাদের মোটামুটি ফাইনাল এক্সামের সিলেবাস। তোমাদের কোনো কোশ্চেন থাকলে বা কোনো কিছু জানার থাকলে এখন তোমরা বলতে পারো, আদারওয়াইজ আমরা খুব দ্রুত ক্লোজ করব। স্যার ম্যাথ আর থিওরি কত মার্কের রেশিও হতে পারে? দেখো, এটা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন এবং সবসময় এক্ষেত্রে আমরা ডিপ্লোম্যাটিক অ্যান্সার দিয়ে থাকি, ঠিক আছে। রাজনৈতিক নেতারা দেখছো ঘুরে ফিরে কিন্তু একই অ্যান্সার তোমাকে দিবে, হ্যাঁ। তো আমরা ওই সেই পদ্ধতি অবলম্বন করি, এখানে আসলে শিওর করে আমরা কিছু বলছি না। তো 45 55 এমন হইতে পারে, বা 50-50 হইতে পারে, পার্সেন্টেজ আকারে বলছি, বা 60-40 হইতে পারে। তবে অবভিয়াসলি তুমি যদি ভালো করতে চাও, তোমাকে ম্যাথমেটিক্স এবং থিওরি দুইটাই খুব ভালোভাবে স্টাডি করতে হবে। তুমি যদি শুধু ম্যাথমেটিক্স করো তাহলে হয়তো তুমি টেনে টুনি কোনো রকমে পাস করতে পারবা, একই কথা প্রযোজ্য তুমি যদি শুধু থিওরি স্টাডি করো তাহলে টেনে টুনে কোনো রকমে পাস হবে হয়তো, কিন্তু ভালো রেজাল্ট কিন্তু ভালো গ্রেড পাওয়ার মতো কিন্তু কন্ডিশন হবে না, ঠিক আছে। সেফ সাইডে থাকার জন্য সবই পড়তে হবে। আচ্ছা স্যার, কেবল ফল্ট লোকালাইজেশন থেকে ম্যাথ থাকবে, ওটা ম্যাথ করেন না? আমি তোমাদেরকে থিওরিটা পড়িয়ে দিয়েছি, ম্যাথমেটিক্স তোমাদেরকে বই থেকে প্র্যাকটিস করতে বলছি। স্যার বইয়ের চ্যাপ্টার নামটা কত স্যার? কেবল ফল্ট লোকালাইজেশন, এটা তো আমার মনে নাই, আমাকে একটু বইটা তাহলে বের করতে হবে। দেখি আমরা বইটা একটু খুঁজে বের করি তাহলে। এটা তো তোমাদের নিজেদেরই এতদিনে বের করে প্র্যাকটিস করে ফেলার কথা, এখনো বইয়ের চ্যাপ্টার খুঁজছি আমরা, তাহলে কি করে হবে? আচ্ছা যাই হোক, অন্যদের কোনো কোশ্চেন আছে? অন্য কোনো? স্যার একটা কোশ্চেন ছিল, মানে আমাদের মিডের রেজাল্টের উপর আর কি স্যার। মিডের রেজাল্ট তোমরা খুব শীঘ্রই পেয়ে যাবা, তোমাদের এ সেকশনের খাতাটা আমি দেখে ফেলছি। আর বি সেকশন, সি সেকশন খুব দ্রুতই আমি তোমাদেরকে মার্কস জানাতে পারবো আশা করি। যাই হোক, এখন মিডে তো তোমাদের খুবই সিম্পল সিলেবাস ছিল, কোশ্চেনও অনেক সিম্পল হয়েছে। তো ফাইনালে কিন্তু একটু ক্রিটিক্যাল কোশ্চেন হবে, খুব ভালোভাবে স্টাডি করিও। স্যার কুইজের কোশ্চেন গুলো স্যার দিয়ে দিলে ভালো হবে। কুইজের কোশ্চেন তোমাদেরকেই রিজার্ভ করে রাখার কথা, ওটা তো আমার কাছে গোছানো নাই, থাকলে ওটা তোমাদেরকে এখন আমি দেবো না, বুঝতে পারছো? এই আর কি। যাই হোক স্যার, আমরা তো কুইজের কোশ্চেনের উপরে পরীক্ষা দিছি, এক্সট্রা কোশ্চেন তো আমাদের কাছে ছিল না। তাহলে এটা তোমরা মাথায় রাখার দরকার। আচ্ছা, আর তোমাদের কুইজের কোশ্চেন নিয়ে তোমরা মাথা ঘামায় না। কুইজের কোশ্চেন যেমন তোমরা দেখছো ওরকম টাইপেরই কোশ্চেন বা দেখা যাচ্ছে ওরকম ডেপথের কোশ্চেন আমাদের ফাইনালে থাকার পসিবিলিটি খুবই কম, ঠিক আছে। কুইজে তো আমাদের মার্কস কম থাকে, টাইম অনেক কম থাকে, ওখানে অনেক সিম্পল সিম্পল প্রবলেম তোমাদেরকে অল্প সিলেবাস দিয়ে জাস্ট আমরা একটু প্র্যাকটিস করিয়ে নিই। তো কুইজের কোশ্চেন গুলা আমার কাছে আছে কিনা দেখতে হবে,
এগুলো তো সচরাচর আমরা প্রিজার্ভ করি কম। আচ্ছা, আমাদের বইয়ের চ্যাপ্টারটা জানতে চাইছো একজন। এখন আমার সাজেশন তোমাদের জন্য এটাই যে তোমরা শুধু শুধু এখানে সময় ব্যয় না করে আমরা দ্রুত ক্লোজ করি, তোমরা নিজেরা পড়াশোনা করে সিলেবাসটা কভার করার চেষ্টা করো।